ড্রামার শুরুতেই মেয়েটিকে দেখানো হয় যে তার বাসার ছাদে দাঁড়িয়ে নিচে ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই তার কাছে কারো একটা ফোন আসে যে তার সাথে খুব খারাপ ব্যবহার করছিল। মেয়েটি কাঁদতে কাঁদতে তার সাথে কথা বলছিল। অন্যদিকে আমরা একটা ছোট্ট বাচ্চাকে দেখি যে তার বাবাকে খুঁজতে থাকে। সে সেই মেয়েটিকে ছাদ থেকে ঝাঁপ দিতে দেখে ফেলে। পরে জানা যায় যে মেয়েটি আসলে ওই ছোট বাচ্চাটির মা। এর পরের সিনে দেখানো হয় সেই ছোট বাচ্চাটি এখন বড় হয়ে গেছে আর সেই একই দুঃস্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায়। আর এই মেয়েটি এই ড্রামার ফিমেল লিড সোনিয়ন, যে কথা বলতে পারে না। ঘুম ভাঙার পর তার নজর পড়ে একটা খবরের কাগজের উপর, যেখানে লেখা ছিল সিওসটি আত্মহত্যা করার চেষ্টা করেছে। পরের সিনে দেখা যায় যে সোনিয়নের সৎ মা তার সাথে দেখা করতে আসে। সে সোনিয়নকে বলে, তোমার বাবার কোম্পানি খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, তাই তাদের কিছু শেয়ার বিক্রি করে দিতে হচ্ছে, আর এর ফলে তোমার মায়ের স্কুলটাও বিক্রি হয়ে যাচ্ছে। তখন সোনিয়ন ইশারা ভাষায় বলে যে স্কুল বিক্রি করা যাবে না, কারণ ওটা আমার মায়ের, আমার বাবার ওটার উপর কোনো অধিকারই নেই, আমি ওটা কিছুতেই বিক্রি করতে দেব না। জবাবে তার সৎমা বলে যে তুমি যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে আমার সাথে চলো আর তোমার বাবার সাথে নিজেই কথা বলে নাও, তাছাড়া অনেকদিন তোমার সাথে তার দেখাও তো হয়নি। এরপর সোনিয়ন তার সাথে যেতে রাজি হয়ে যায়, কিন্তু গাড়িতে বসতেই তার সৎ মায়ের বডিগার্ডরা তাকে ধরে ফেলে আর অজ্ঞান করে অন্য এক জায়গায় নিয়ে যায়। পরের সিনে দেখা যায় যে সোনিয়নকে একটা রুমের বিছানায় শুয়ে রাখা হয়েছে। জ্ঞান ফেরার পর সে নিজেকে একটা বেডরুমে দেখে আর এতে সে অনেক অবাক হয়ে যায়। সে তার সৎমা আর মিস্টার ঝাওয়ার কথাবার্তা আড়ি পেতে শুনে ফেলে। তার সৎমা বলছে যে দেখো, আমি আমার কথা রেখেছি, এখন তোমাকে আমাদের কোম্পানিতে ইনভেস্ট করতে হবে, তুমি এখন বেডরুমে গিয়ে এনজয় করো, কারণ আমার মেয়ে তো চিৎকার করতেই পারে না, তার সাথে তুমি যা ইচ্ছে করতে পারবে, সে কোনো প্রতিবাদই করতে পারবে না। এই বলে সে শয়তানি হাসি হাসতে থাকে। কিন্তু মিস্টার ঝাও রুমে এসে দেখে যে সেখানে কেউ নেই। সে সোনিয়নকে খুঁজতে বাইরে যায়, কিন্তু সে ততক্ষণে আলমারির ভেতরে লুকিয়ে পড়েছে। সে পালানোর চেষ্টা করতে থাকে, কিন্তু এক গার্ড তাকে দেখে ফেলে। অন্যদিকে মেল লিড মিংকে দেখানো হয় তার চাচার নির্দেশে এক ওয়েটার তার খাবারে ড্রাগ মিশিয়ে দেয়। প্ল্যান ছিল মিং এর রুমে একটা মেয়েকে পাঠানোর, কিন্তু মেয়েটি পৌঁছাতে দেরি করে ফেলে। এদিকে ড্রাগের প্রভাবে মিং এর শরীর খারাপ হতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে গার্ডের হাত থেকে পালিয়ে আসা সোনিয়নকে ওয়েটার ভুল করে মিং এর রুমে ঢুকিয়ে দেয়, এটা ভেবে যে সেই হয়তো সেই মেয়েটি যাকে মিং এর কাছে পাঠানোর কথা ছিল। ওয়েটার বাইরে থেকে রুম লক করে দেয়। মিং তাকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো। সোনিয়ন তার ফোনে টাইপ করে দেখায় যে আমাকে কেউ ধাওয়া করছে, দয়া করে আমাকে সাহায্য করো। মিং তাকে বলে তুমি এখান থেকে বেরিয়ে যাও। সোনিয়ন নিজের নিরাপত্তার জন্য বের হতে রাজি হয় না, কিন্তু মিং রাগের মাথায় বলে যে তুমি বেরিয়ে যাও এখান থেকে, তুমি কি আমার কথা বুঝতে পারছো না। ঠিক সেই মুহূর্তে ড্রাগের রিয়েকশন শুরু হয় আর মিং সোনিয়নের দিকে ঝুঁকে পড়ে। সে তাকে বিছানায় ফেলে জোর করে কিস করার চেষ্টা করে। এই পুরো সিনটা একটা ড্রোন ক্যামেরায় রেকর্ড করা হচ্ছিল। সোনিয়ন মিং এর হাতে কামড় দিয়ে দেয়, যার ফলে সেখান থেকে রক্ত বের হতে শুরু করে। রক্ত দেখে মিং অজ্ঞান হয়ে যায় আর সোনিয়ন রুম থেকে পালিয়ে যায়। পরের সিনে একজন রিপোর্টারকে দেখানো হয় যে বলছিল যে গ্রুপ এখন তাদের কোম্পানির নতুন সিও ঝাও মিংকে জয়েন করছে। ঠিক সেই মুহূর্তে মিং গাড়ি থেকে বেরিয়ে আসে। মিটিং রুমে বসে সে সবাইকে বলে যে ডকুমেন্টগুলো ভালো করে চেক করে নাও, অতীতে করা সব ভুল আমি মাফ করে দিতে পারি, তবে আশা করি আপনারা এবার সঠিক সিদ্ধান্ত নেবেন। মিটিং শেষে মিং চলে যায়। মিং এর চাচা হাং খুব রেগে যায়, কারণ মনে মনে সে ভাবতে থাকে যে ছেলেটা আমাকে হারানোর চেষ্টা করছে। সে তখন একটা মেয়েকে ফোন করে জিজ্ঞেস করে যে আমি তোমাকে যে কাজটা করতে বলেছিলাম সেটা কি তুমি করেছো? মিং এর ব্যাপারে কি খোঁজ খবর নিয়েছো তুমি? কারণ এখন ওকে একটা ভালো শিক্ষা দেওয়ার সময় এসে গেছে। পরের সিনে সোনিয়নকে তার বাড়িতে ফিরতে দেখা যায়, যেখানে তার বাবা আর সৎমা বসেছিল। সোনিয়ন বাড়িতে ঢুকেই তার পায়ের জুতো খুলে সরাসরি তার সৎমায়ের দিকে ছুঁড়ে মারে। তার বাবা এতে রাগে চিৎকার করে ওঠে আর বলে তুমি কি পাগল হয়ে গেছো? ও তোমার মা হয়, তুমি তার সাথে এমন ব্যবহার কি করে করতে পারো? সোনিয়ন তখন ইশারা ভাষায় বলে এই পাগল মহিলা আমাকে কিডন্যাপ করে একজনের বেডরুমে ফেলে এসেছিল, আমি খুব কষ্ট করে নিজের জান বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে এসেছি। এরপর সোনিয়ন তার সৎমার গলা চেপে ধরার চেষ্টা করে, কিন্তু তার বাবা মাঝখানে এসে সোনিয়নকে সরিয়ে দেয়। তার সৎমা তখন নাটক করে বলতে থাকে আমি এসব কিছুই করিনি, আমি তো তোমাকে শুধু মিস্টার ঝাওয়ের সাথে পরিচয় করে দিতে চেয়েছিলাম। সোনিয়নকে তার বাবা তখন বলে ও তোমার মা, ও তোমার কোনো ক্ষতি কেন করতে যাবে? ও তোমার কোনো ক্ষতিই চায় না। সোনিয়ন তখন ইশারায় বলে আপনার যদি আমার উপর বিশ্বাস না থাকে তবে হোটেলের সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে পারেন। বাবা তাকে ধমক দিয়ে বলে আমার এখন অফিসে যাওয়ার সময় হয়েছে, আমি এখন খুব বিজি আছি, তোমার এসব আজে বাজে কথা শোনার সময় আমার কাছে নেই, ফিরে এসে তোমার সাথে আমি কথা বলবো। সোনিয়ন তখন জিজ্ঞেস করে আমি ঠিক আছি, কিন্তু আপনি আমার মায়ের স্কুল কেন বিক্রি করছেন? আমি আপনাকে এটা কখনোই করতে দেব না। তার কথা শুনে তার বাবা রেগে যায় আর তার বাবা বলে যে ওই নির্লজ্জ মহিলার নাম আমার সামনে আর কখনো নেবে না। সোনিয়ন তার কথায় প্রতিবাদ করে বলে নির্লজ্জ আমার মা নয়, বরং আপনার পাশে দাঁড়িয়ে থাকা ওই মহিলাটা। এতে তার বাবা আরো রেগে যায় আর রেগে গিয়ে তাকে একটা থাপ্পড় মেরে বসে
আর সে বলে যে তুমি এখান থেকে বেরিয়ে যাও, আমি তোমার মুখটাও দেখতে চাই না। অন্যদিকে মিং এর অ্যাসিস্ট্যান্ট তাকে এসে জানায় যে সেই রাতে হোটেলে আপনার চাচা হাং আপনার খাবারে ড্রাগ মেশানোর প্ল্যান করেছিল। এরপর তার আপনার রুমে একটা মেয়েকেও পাঠায়। সে তখন সেই মেয়েটার একটা ছবি দেখায়, কিন্তু মিং বলে না না, এই মেয়েটা সেই নয় যে আমার রুমে এসেছিল, তুমি তাকে ঠিক করে খুঁজে বের করো, সে অন্য মেয়ে। পরদিন সোনিয়নের বাবা তার সৎমা মিস লিকে জিজ্ঞেস করে, সোনিয়ন কি সব কথা বলছে এসব, তুমি কি সত্যি এমন কিছু করেছিলে? মিস লি তখন ইনোসেন্ট হওয়ার নাটক করতে থাকে আর বলে যে আমি কি করে জানবো এসব, সে আমাকে কেন এরকম ভাবে বলছে, আমি তার সাথে এমন কিছুই করিনি। তার বাবা রেগে তাকে সত্য বলতে বলে। সে উল্টো তাকে সিডিউস করার চেষ্টা করে আর তাকে তার কাছে টেনে বলে মিস্টার জাও সোনিয়নকে পছন্দ করে, সে আমাকে বলেছিল যদি সে সোনিয়নকে পায় তবে আমাদের কোম্পানিতে ইনভেস্ট করবে সে। এই কথা শুনে তার বাবার আগে চিৎকার করে ওঠে আর বলে তুমি আমার মেয়েকে বিক্রি করার চেষ্টা করছিলে? মিসলি জবাবে বলে না না, কিন্তু আপনি নিজেই ভাবুন, ও তো কথা বলতে পারে না, ওর মতো মেয়েকে আর কেই বা পছন্দ করবে? মিস্টার ঝাওয়ের মতো একজন লোক যে ওকে পছন্দ করেছে, এটাই তো আমাদের জন্য অনেক বড় একটা বিষয়। ঠিক সেই সময় সোনিয়নের সৎ বোন এসে তাদের দেখায় যে সোনিয়ন আর মিং এর কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। মিসলি তখন সোনিয়নের বাবাকে বলে দেখলেন তো, আমি বলেছিলাম না সোনিয়ন একদমই ইনোসেন্ট নয়, সে যতটা ইনোসেন্ট হয়ে সেজে থাকে বাস্তবে কিন্তু তার মধ্যে কিছুই নেই, সে একদমই তার মায়ের মতো চরিত্রহীন হয়েছে। পরের দিনে দেখা যায় যে মিং এর চাচা তাকে গিয়ে কিছু একটা বলে। মিং এর চাচা বলে যে তোমার সুনাম নষ্ট হয়ে গেছে আর তুমি একটা প্লে বয় হিসেবে পরিচিত হয়ে গেছো, সিও পদ থেকে তুমি পদত্যাগ করো, কারণ ওই নির্লজ্জ মেয়েটার সাথে তোমার ছবিগুলো ভাইরাল হয়ে গেছে। মিং জবাব দেয় কে বললো নির্লজ্জ? ও আমার ফিয়ন্সে। আমি এতদিন আমাদের সম্পর্কটা গোপন রেখেছিলাম, কিন্তু এখন যেহেতু সবকিছু সামনে চলে এসেছে, আমি আজ একটা প্রেস কনফারেন্স করব আর রিপোর্টারদের সামনে সবটা পরিষ্কার করে দেব। পরবর্তীতে মিং এর অ্যাসিস্ট্যান্ট তাকে সোনিয়ন সম্পর্কে সব তথ্য দেয়। সে জানায় যে সোনিয়নের মা ছোটবেলায় আত্মহত্যা করেছিল আর সোনিয়ন কথা বলতে পারে না। অন্যদিকে বাড়িতে সোনিয়নের সৎ মা তাকে অপমান করে বলে যে তোমার নজর মিং এর উপর ছিল, তুমি তোমার মায়ের মতোই নির্লজ্জ হয়েছ, তোমার আর তোমার মায়ের মধ্যে কোনো তফাতই নেই। সোনিয়ন এর উত্তরে বলে তুমি আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, আমি সবকিছু জানি, আসলে নির্লজ্জ আমার মা নয় বরং তুমি। তার সৎমা তখন আরেকটা চাল চালে, সে সোনিয়নকে ড্রাগ খাইয়ে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়। মিং এটা দেখে ফেলে আর গাড়িটা পিছু করে। মিসলি সোনিয়নকে মিস্টার ঝাওয়ের হাতে তুলে দেয় যে গাড়ির ভেতরেই তার সাথে জবরদস্তি করার চেষ্টা করে, কিন্তু সোনিয়ন তাকে লাথি মেরে গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। মিং তাকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসে। সে তাকে একটা বিয়ের চুক্তি দেয় আর বলে আমাকে সাহায্য করো তুমি, কারণ মিডিয়া আমাকে একজন প্লে বয় হিসেবে দেখাচ্ছে, আমি তোমার সাথে একটা ফেক এনগেজমেন্ট করতে চাই, আমি তোমাকে এর জন্য টাকা দেব আর ওভারটাইম করলে পাবে ট্রিপল স্যালারি। সোনিয়ন বলে কিন্তু এনগেজমেন্টের কি দরকার, আমি প্রেস কনফারেন্সে বিবৃতি দিয়েই তোমাকে সাহায্য করতে পারি। মিং জবাব দেয় এভাবে করলে কারো মনে সন্দেহ হবে না আর আমি কিছুদিনের জন্য বিয়ে থেকেও বাঁচতে পারবো, চিন্তা করো না, এই চুক্তিতে স্পষ্ট লেখা আছে যে আমাদের মধ্যে কোনো ফিজিক্যাল রিলেশনশিপ হবে না। ঠিক সেই মুহূর্তেই সোনিয়নের ফোনে একটা মেসেজ আসে আর সে কিছু না বলে সেখান থেকে বেরিয়ে যায়। সে তার মায়ের স্কুলে যায় যেখানে সব শিক্ষক খুব দুশ্চিন্তায় ছিল। সোনিয়ন তাদের আশ্বস্ত করে বলে যে আপনারা দুঃখ করবেন না, আমি কথা দিচ্ছি এই স্কুল আমি কোনোভাবেই বিক্রি হতে দেব না। এরপর সে মিং এর কাছে ফিরে এসে বলে আমি তোমার চুক্তিতে সই করতে রাজি। মিং তাকে চুক্তিটা দেয়। সোনিয়ন তখন বলে কিন্তু আমার একটা শর্ত আছে, তোমাকে আমার মায়ের স্কুলটা কিনে নিতে হবে যাতে আমার বাবা ওটা অন্য কারো কাছে বিক্রি করতে না পারে। মিং প্রথমে না করে দেয় তার কথায়, কিন্তু সোনিয়ন তাকে কাছে টেনে নিয়ে কনভিন্স করার চেষ্টা করে। মিং তখন বলে থামো, আমি রাজি। এরপর সে আবার বলে আমার এত কাছে এসো না, আমার থেকে তুমি দূরেই থেকো, আমাদের চুক্তি শেষ হলে আমি স্কুলটা তোমার নামে লিখে দেব, আপাতত তোমার কাজে তুমি পয়েন্ট পাবে, স্কুলটা পেতে হলে তোমাকে 100 পয়েন্ট পূরণ করতে হবে। মিং তাকে চুক্তিটা পড়তে বলে। সোনিয়ন কাগজটা দেখে বলে কাল তো তুমি বলেছিলে যে আমাকে অনেক বেতন দেবে, এখন দেখছি আমাকে 24 ঘন্টা কাজ করতে বলছো। মিং জবাবে বলে যদি চুক্তিতে সমস্যা থাকে তবে তুমি সিগনেচার করো না, এখানে আমার কাছে এআই ব্যবহার করে অন্য কারো মুখ তোমার জায়গায় বসিয়ে নিজের ইমেজ পরিষ্কার করার অপশনও আছে। সোনিয়ন তখন বলে কিন্তু আমি অরিজিনাল, আর অরিজিনালের সাথে কারো তুলনা হয় না। মিং শেষ পর্যন্ত হাই স্যালারিতে রাজি হয় আর বলে আজ থেকে তুমি আমার ফিয়ন্সে, সবার সামনে তুমি আমার কাছাকাছি থাকবে, কিন্তু যখন আমি একা থাকবো তখন আমার ধারে কাছেও আসার চেষ্টা করবে না, কারণ আমার এসব একদমই পছন্দ নয় যে কেউ আমার খুব কাছে আসুক। সোনিয়ন জিজ্ঞেস করে তাহলে যখন কেউ আশেপাশে থাকবে না তখন আমি কি কোনো ব্রেক পাবো? মিং তখন ঠান্ডা গলায় জবাব দেয় যে না, তুমি 24 ঘন্টায় আমার জন্য অ্যাভেলেবেল থাকবে,
এমন কোনো ইশারা করবে না যেটা আমি বুঝতে পারি না। তোমাকে যা কিছু বলার সবকিছু লিখে আমাকে জানাতে হবে। আর তোমার কোনো ব্যবহারে যদি আমি বিরক্ত হই তবে কিন্তু তোমার পয়েন্ট কাটা যাবে। সোনিয়ন তার সব শর্ত মেনে নেয়। যাওয়ার আগে মিং তাকে বলে, এখন থেকে তুমি আমার বাড়িতে থাকবে, কিন্তু আমার রুমে ঢোকার কোনো অনুমতি তোমার নেই। পরের সিনে মিং সোনিয়নের কথা ভেবে মনে মনে হাসছিল, কিন্তু তখনই তার দাদুর ফোন আসে। সেই মুহূর্তে সোনিয়ন দরজায় নক করে। মিং ইচ্ছে করে তার সাথে খারাপ আচরণ করতে থাকে। সে বলে যে আমি তো আগেই বলেছিলাম যে আমার রুমে আসার অনুমতি তোমার নেই। সোনিয়ন জবাব দেয়, আমি স্কুলে যাচ্ছি, আমার জিনিসপত্র আনতে হবে সেখান থেকে, আমার কাছে তো কাপড় বদলানোর মতো কিছুই নেই। মিং তাকে ধমক দিয়ে বলে, কোথাও যেতে হবে না তোমার, আমি তোমার কাপড়ের ব্যবস্থা করে দেব। আর এই বলেই সে দরজা বন্ধ করে দেয়। পরদিন মিং সোনিয়নকে মেসেজ করে। সে লিখে যে কাল আমাদের ফ্যামিলি ডিনারে যেতে হবে, আমার অ্যাসিস্ট্যান্ট তোমাকে সব বুঝিয়ে দেবে। সোনিয়ন এতে বিরক্ত হয়ে যায় আর সে ভাবতে থাকে যে এনগেজমেন্ট পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এখন ওর পরিবারের সামনে আমাকে অভিনয় করতে হবে। পরের সিনে দেখা যায় যে তারা দুজনে মিং এর দাদুর সাথে দেখা করতে যায়। তার দাদুর সাথে দেখা করার পর সে মিংকে একা কথা বলার জন্য ডাকে। মিং যাওয়ার আগে সোনিয়নকে শাসিয়ে যায়। সে বলে যে আমি এখনই আসছি, আমার পরিবারের সামনে ভালো আচরণ করবে, কোনো ভুল যদি হয় তবে কিন্তু তোমার পয়েন্ট কেটে নিব, আর কালই তোমাকে স্কুলে ফেরত পাঠিয়ে দেব। দাদু মিংকে বলে, তুমি তো জানো যে কার মেয়ে, এটা আমাদের প্রতিপক্ষের মেয়ে, আর তুমি তার সাথে এঙ্গেজমেন্ট করলে। মিং তখন বলে, আমি শুধু নিজের সুবিধার জন্য ওকে রেখেছি, যখন ও আমার কোনো কাজে লাগবে না তখন আমি ওকে ছেড়ে দেব। তার এই কথা শুনে তার দাদু অনেক খুশি হয় আর বলে, আমি অনেক আনন্দিত যে তুমি ইমোশন সরিয়ে রেখে প্রথমে কোম্পানির কথা ভেবেছ। আমার দেয়া ট্রেনিং তাহলে বৃথা যায়নি। ঠিক তখনই মিং এর চাচা হাং সেখানে আসে আর বলে, তুমি কি জানো যে তুমি তোমার বাবার প্রেমিকার মেয়ের সাথে জড়িয়ে পড়ছো? মিং তখন বলে, আমি কোম্পানির সিও, আর আমি ভালো করেই জানি যে আমি কি করছি। আর এই কথা বলেই সে সেখান থেকে চলে যায়। এর মধ্যে দুই মহিলা সোনিয়নকে নিয়ে কানাঘোষা করছিল। তারা বলছিল যে এই মেয়ে তো কথা বলতেও পারে না, জানি না মিং এতে কি দেখেছে। সোনিয়ন সঙ্গে সঙ্গে কাগজে লিখে তাদের দেখায় যে আমি মিং এর প্রথম প্রেম, সে প্রতি রাতে আমার সাথে মজা করতে চায়। এটা পরে মিং তাকে থামিয়ে দিয়ে বলে ও শুধু মজা করছে। তারপর সোনিয়নকে সে সতর্ক করে দেয় আর বলে যে আমার সম্পর্কে কিন্তু কোনো গুজব ছড়াবে না তুমি। ডাইনিং টেবিলে মিং তাকে বলে, আমার প্লেটে খাবার সার্ভ করো, তোমাকে এতে 5 পয়েন্ট দেব। সোনিয়ন উত্তরে লেখে যে আমার 10 পয়েন্ট চাই। মিং তার কথাই রাজি হয়ে যায়। সোনিয়ন ইচ্ছে করেই তার প্লেটে মাছ তুলে দেয়। চাচা হাং তখন মিংকে মনে করিয়ে দেয় যে তোমার তো মাছের অ্যালার্জি আছে তাই না? মিং বলে, সমস্যা নেই, একটা তো খেতেই পারি। তারপর সে সোনিয়নের 10 পয়েন্টই কেটে নেয়। এটা দেখে সোনিয়ন ভাবে যে আমার মনে হয় না আমি কোনোদিনও পুরো পয়েন্ট জমাতে পারবো। অন্যদিকে সোনিয়নের সৎ বোন তার মাকে কিছু ছবি দেখিয়ে বলে, দেখো মা, সোনিয়ন আর মিং একসাথে প্রেস কনফারেন্সে যাচ্ছে। এটা দেখে তার সৎ মা রেগে গিয়ে বলে, মা যেমন তার মেয়েও ঠিক তেমনই হয়েছে, মিং এর সাথেও এক রাত কাটিয়েছে, আমি কোনোভাবে এই পরিবারে ওর বিয়ে হতে দেব না। ও তো আগে থেকে আমাদের ঘৃণা করে, এখন যদি ক্ষমতা পায় তবে আমাদের কাউকে সে ছাড়বে না। তার সৎ বোন তখন বলে, আমি তাদের আলাদা করে দেব আর তাকে আমি বিয়ে করতে যাই। তার মা তখন তাকে সতর্ক করে বলে, কাজটা কিন্তু খুব রিস্কি। তার মেয়ে জেদ ধরে বলে, আমি কি একটা ছেলেকে সিরিয়াস করতে পারবো না? আমার উপর কি তোমার এতটুকু ভরসা নেই মা? পরের সিনে সোনিয়নকে প্রেস কনফারেন্সের জন্য তৈরি হতে দেখা যায়। সেখানে কিছু মেয়ে তাকে অপমান করে বলতে থাকে যে মিং এই মেয়েটার মধ্যে কি দেখেছে, তুমি তো সুন্দরী নাও, তাছাড়া তুমি তো কথা বলতেও পারো না আর ঠিক মতো শুনতেও পাও না। সোনিয়ন তখন রেগে তার ফোনে টাইপ করে দেখায়। সেখানে সে লিখে যে আমি শুধু কথা বলতে পারি না আর সবকিছুই শুনতে পারি। ঠিক তখনই মিং এসে সোনিয়নকে সেখান থেকে নিয়ে যায়। এর মধ্যে সোনিয়নের সৎ বোন কনফারেন্সে গিয়ে মিংকে সিডিউস করার চেষ্টা করে। মিং তাকে বলে, আমার মনে হয় না যে আমি তোমার পরিবার থেকে কাউকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম। মেয়েটি তখন মিংকে বলে, সোনিয়নের অনেক ছেলের সাথে আগে সম্পর্ক ছিল আর আমি তা প্রমাণ করতে পারি। সে মিং এর গা ঘেঁষে ধারানোর চেষ্টা করে, কিন্তু মিং সেখান থেকে সরে যায় আর এতে তার প্ল্যান ফেল হয়। এরপর মিং আর সোনিয়ন একসাথে প্রেস কনফারেন্সে যায়। মিং ঘোষণা করে যে আমি সোনিয়নের সাথে আমার সম্পর্কটা এতদিন গোপন রেখেছিলাম, কিন্তু মিডিয়া এত গুজব ছড়িয়েছে যে বাধ্য হয়ে আজ সবার সামনে আমার এটা স্বীকার করতে হচ্ছে। ঠিক সেই মুহূর্তে সবার ফোনে সোনিয়নের কিছু আপত্তিকর ছবি আসে, যেখানে তাকে অন্য ছেলেদের সাথে দেখা যাচ্ছিল। মিং এর ফোনেও ছবিগুলো আসে। সোনিয়ন সেগুলো দেখে ভয়ে আঁতকে ওঠে আর লিখে জানায় যে আমি এসব কিছুই করিনি। রিপোর্টাররা মিংকে প্রশ্ন করতে শুরু করে, কিন্তু সে তাদের এড়িয়ে সোনিয়নকে সরিয়ে নিয়ে যায়। সোনিয়নের সৎ মার বোন এতে খুব খুশি হয়। তারা ভাবতে থাকে যে মিং এখন নিশ্চয়ই তাকে ছেড়ে দেবে। সোনিয়ন কাঁদতে কাঁদতে বলে, আমি নির্দোষ, এই ছবিগুলো ফটোশপ করা। মিং তাকে বলে, আমি তোমাকে বিশ্বাস করি আর আমি তোমাকে সাহায্য করতে চাই। মিং তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে, টেকনোলজি ডিপার্টমেন্টকে দিয়ে এই ছবিগুলোর পেছনে সত্যিটা বের করো। অ্যাসিস্ট্যান্ট অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি এই মেয়েটার জন্য এত চিন্তা কেন করছেন?
মিডিয়ার সামনে গিয়ে বলুন যে আপনি এসব জানতেন না। আপনার সম্মান বাঁচিয়ে সম্পর্কটা এখানেই ভেঙে দিচ্ছেন না কেন আপনি? মিং তার কথায় চুপ করে থাকে। সুনিয়ন তার অ্যাসিস্ট্যান্টের এই কথাগুলো শুনে ফেলে আর কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু মিং তাকে বাধা দিয়ে বলে, তুমি কোথায় যাচ্ছ? সুনিয়ন বলে, আমি নিজেই আমার নির্দোষিতা প্রমাণ করব। কিন্তু মিং তাকে আটকে দেয় আর বলে যে আমি তোমাকে সাহায্য করব। এরপর সে অ্যাসিস্ট্যান্টকে নির্দেশ দেয় যে যত দ্রুত সম্ভব সুনিয়নকে নির্দোষ প্রমাণ করো। পরের সিনে দেখা যায় যে রিপোর্টাররা মিসলিকে প্রশ্ন করে। মিসলি তখন বিষাদ আকারে বলে যে সুনিয়ন আমার সৎ মেয়ে, আমি তাকে ভালো করেই চিনি। ওর স্বভাবই এরকম। আগে অনেক সম্পর্ক ছিল তার, ওর এঙ্গেজমেন্টের কথা তো আমরা জানতামই না। ঠিক সেই সময় মিং সেখানে এসে গর্জে ওঠে আর বলে যে আপনার লজ্জা হওয়া উচিত। আপনি কেমন মা? আমার ফিয়ন্সের সম্পর্কে এমন বাজে বাজে কথা আপনি কিভাবে বলছেন? সে ল্যাপটপে সবাইকে দেখায় আর সবার উদ্দেশ্যে বলে যে আমাদের কোম্পানি টেকনোলজি ডিপার্টমেন্ট রিসার্চ করে দেখেছে যে এই সব ছবি ফটোশপ করা। সে অকাট্য প্রমাণও দেয়, তবুও রিপোর্টাররা সহজে বিশ্বাস করতে চায় না। তারা বলতে থাকে যে মিং নিশ্চয়ই তাকে বাঁচানোর চেষ্টা করছে, এখানে নিশ্চয়ই কোনো বড় ঘাপলা আছে। পরিস্থিতি বেগতিক দেখে মিসলি তার মেয়েকে বলে, আমি ভেবেছিলাম মিং এই গুজবগুলো শুনে শান্ত হয়ে যাবে, কিন্তু তা তো হলো না। আমি ওই নির্লজ্জ মেয়েটাকে আন্ডার এস্টিমেট করেছিলাম। ঠিক তখনই একজন হাউসকিপার এসে মিসলিকে থামিয়ে দেয় আর বলে যে আপনি মিসলি, তাই না? পরের দিনে মিং সোনিয়নের কাছে যায় আর বলে, এখন আর দুশ্চিন্তা করো না, মিডিয়ার সামনে আমি তোমার নাম ক্লিয়ার করে দিয়েছি। সোনিয়ন তাকে কৃতজ্ঞতা জানাতে হার্ট সাইন দেখায় আর এটি দেখে মিং ঝাড়ি দিয়ে বলে, একে ভুল বুঝো না, আমি তোমার জন্য চিন্তা করছি না। আমি শুধু এটা চাই না যে তুমি আমাকে একটা হার্টলেস মানুষ ভাবো। আর এইসব ঝামেলার জন্য আমি তোমার 50 পয়েন্ট কেটে নিচ্ছি, কারণ এই কদিন তুমি আমাকে অনেক বিরক্ত করেছো আর আমার মূল্যবান সময়ও নষ্ট করেছো তুমি। সোনিয়ন মনে মনে ভাবে যে আবার আমি 0 পয়েন্টে ফিরে এসেছি। এদিকে হাউসকিপার মিসলিকে বলে, এখন যখন আপনি মিস্টার সুকে বিয়ে করে ফেলেছেন, আপনার কথা রাখা উচিত। সোনিয়ন আড়ি পেতে এই কথাগুলো শুনে ফেলে। মিসলি জবাবে বলে, আমি তোমাকে যা দেওয়ার দিয়েছি, তুমি আর বেশি লোভী হইও না। হাউসকিপার তখন বলে, সেদিন যদি আমি তোমাকে সাহায্য না করতাম তবে তুমি কখনোই মিস্টার সুকে বিয়ে করতে পারতে না। ততক্ষণে মিং এর অ্যাসিস্ট্যান্ট এসে সোনিয়নকে তার ব্যাগটা দিয়ে যায়। সোনিয়ন তাকে ইশারায় জিজ্ঞেস করে যে তুমি কি আমাকে ওই হাউসকিপারের সাথে দেখা করিয়ে দিতে পারবে? অ্যাসিস্ট্যান্ট সিসিটিভি ফুটেজে তাকে দেখিয়ে বিস্তারিত জানায় যে হাউসকিপারটির নাম জিলান আর তাকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছিল। সোনিয়নের মনে পড়ে যায় যে জিলান তার মায়ের কেয়ারটেকার ছিল। ছোটবেলায় জিলানি তার মাকে ওষুধ দিত আর তার যত্ন করত, কিন্তু মায়ের মৃত্যুর পর তার বাবা জিলানকে চাকরি থেকে বের করে দিয়েছিল। সোনিয়ন ভাবতে থাকে যে সবকিছু কেমন যেন একে অপরের সাথে জড়িয়ে আছে। আমার মা কি সৎ মায়ের চক্রান্তেই মারা গিয়েছিল? সে সিদ্ধান্ত নেয় যে সত্যতা প্রমাণের জন্য তাকে বাড়িতেই ফিরতে হবে। সে মিং এর অ্যাসিস্ট্যান্টকে লিখে জানায় যে তুমি কি মিংকে বলতে পারবে আমাকে যেন কয়েকদিনের ছুটি দেয়? আমি বাড়িতে যাচ্ছি, 3-4 দিনের মধ্যে আমি আবার ফিরে আসব। মিং দূর থেকে সুনিয়নকে চলে যেতে দেখে। অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় যে সে ছুটির আবেদন করেছে। মিং অবাক হয়ে বলে, ওর পরিবার তো তাকে একদমই পছন্দ করে না, বরং ও তাদের থেকে দূরে থাকতে চাইতো, এখন কেন আবার সেখানে সে যাচ্ছে? অ্যাসিস্ট্যান্ট জানায় যে ও কাউকে নিয়ে ইনভেস্টিগেশন করছিল আর আমার কাছে একজন স্টাফ মেম্বারের সাথে মিটিং করতে চেয়েছিল। সে খুব দুশ্চিন্তায় ছিল। আপনি চাইলে আমি কাউকে ওর পিছু নিতে পাঠাতে পারি। মিং বলে যে না থাক, এর আর দরকার নেই। সোনিয়ন বাড়িতে পৌঁছালে তার সৎবোন এসে তাকে তেড়ে বলে, এখানে কি করছো তুমি? সোনিয়ন জবাব দেয়, কেন বলবো, এটা আমার নিজের বাড়ি। সৎবোন তখন তাকে অবজ্ঞা করে বলে যে বাবা শুধু আমাকেই তার মেয়ে হিসেবে মানে। ঠিক তখনই বাবা আর মা সেখানে চলে আসে। সোনিয়ন তার বাবার দিকে তাকিয়ে বলে, আমি ফিরে এসেছি বাবা। তার বাবা কর্কশ গলায় বলে, তুমি এখন আমার প্রতিপক্ষের উপপত্নী হয়ে গেছো, আমাকে বাবা ডাকার কোনো অধিকার তোমার নেই। এই বলে সে সেখান থেকে চলে যায়। তার সৎবোন তখন সুনিয়নকে বলে, শোনোনি বাবা কি বলেছে, এখান থেকে বেরিয়ে যাও তুমি। বাবা বলেছে যে আমি তার একমাত্র মেয়ে। সুনিয়ন তখন শান্তভাবে জবাব দেয় আর বলে যে এটা ভুলে যেও না যে তুমি শুধু বাবার সৎ মেয়ে আর আমি তার নিজের মেয়ে। এরপর সে বাবার কাছে গিয়ে বলে, ছোটবেলায় আমরা একসাথে মাছ ধরতে যেতাম, কিন্তু এখন আপনি আমাকে ঘৃণা করেন, আমার দিকে তাকাতেও চান না, তাই আমি চলে যাচ্ছি। তখন তার বাবা তাকে বলে, যাওয়ার আগে আমাদের সাথে রাতের খাবারটা খেয়ে যাও। খাবার টেবিলে সুনিয়ন তার বাবাকে বলে, আমার মনে আছে মা যখন অসুস্থ ছিল তখন সে একটি ডায়েরি লিখত, আমি কি সেটি দেখতে পারি? তার বাবা বলে, আমাদের সব পুরনো জিনিস স্টোর রুমে আছে, রাতের খাবার খাওয়ার পর তুমি সেখান থেকে খুঁজে নিতে পারো। অন্যদিকে মিং তার অ্যাসিস্ট্যান্টকে বলে, সোনিয়নের যেতে অনেক সময় হয়ে গেছে। অ্যাসিস্ট্যান্ট বলে, মাত্র অর্ধেক দিন হয়েছে, আপনি চিন্তিত হলে আমি কাউকে পাঠাতে পারি। মিং বলে, না আমি চিন্তিত নই, আমি ওর বাবার সাথে দেখা করে সব ঠিক করতে চাই। অন্যদিকে মিসলি স্টোর রুমে ডায়েরি খুঁজছিল। সোনিয়ন সেখানে পৌঁছালে মিসলি তাকে বলে, তুমি এখনো যাওনি?
সুনিয়ন সরাসরি তাকে প্রশ্ন করে যে তুমি কি আমার মাকে মেরেছিলে, তাই না? মিসলি তার কথা অবাক হওয়ার ভান করে আর বলে যে তুমি কেন এমন কিছু ভাবছো? আমি তো শুধু দেখতে এসেছিলাম যে তোমার বাবা মায়ের মধ্যে কি হয়েছিল। মিসলি তখন সুনিয়নের ব্যাগ নিয়ে বলে তুমি কি ভেবেছিলে যে পেন রেকর্ডার দিয়ে আমাকে ফাঁসিয়ে দেবে? এই বলে সে চলে যায়। সুনিয়ন মনে মনে ভাবে যে আমি কোনো রেকর্ডার রাখার প্ল্যান করিনি, কিন্তু আমি জানি তুমি আমার মায়ের মৃত্যুর সাথে কোনো না কোনো ভাবে ঠিকই জড়িত। বেশিক্ষণ আমার কাছ থেকে তুমি সত্য লুকাতে পারবে না। পরের দিনে সুনিয়ন চাঁদের দিকে তাকিয়ে থাকে। এমন সময় মিং সেখানে এসে বলে চাঁদ দেখছো? সুনিয়ন অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? মিং বলে কাজের প্রয়োজনে এসেছিলাম আর এখন তোমাকে নিয়ে যাব। সুনিয়ন বলে আমি আজ তোমার সাথে যাচ্ছি না। মিং তখন তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে আমি আজ রাতে বাসায় ফিরছি না। মিং তৎক্ষণাৎ তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে আমি আজ রাতে বাসায় ফিরছি না। সুনিয়ন ভাবে যে ওর কি হয়েছে, বাবা দেখলে তো খুব রেগে যাবে। মিং তখন সুনিয়নকে বলে এখনো দাঁড়িয়ে আছো, চলো এবার বের হওয়া যাক। এরপর তারা দুজনেই বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর মিং সুনিয়নের বাবা মায়ের সাথে দেখা করতে যায়। সে বলে অনেক আগে আমার আসা উচিত ছিল, কিন্তু আমি খুব ব্যস্ত ছিলাম। সুনিয়নের সৎমা তখন বলে যেহেতু এসেই পড়েছেন আজ রাতে আমাদের এখানেই থেকে যান। মিং তাদের কথায় রাজি হয়ে যায়, কিন্তু সুনিয়নের বাবা তাকে পুরোপুরি ইগনোর করে চলে যায়। সুনিয়ন ভাবছিল যে মিং আসলে কি করতে চাচ্ছে। পরের দিনে মিং সুনিয়নকে জিজ্ঞেস করে তোমার ঘরটা এত খালি কেন? সুনিয়ন উত্তর দেয় এটা আমার ঘর নয়, আমি স্কুলে থাকি। সে ফোনে টাইপ করে জিজ্ঞেস করে তুমি কি আমার জন্য চিন্তা করছিলে? মিং তখন তার ছেলের সাথে বলে না না, আমি শুধু চেক করতে এসেছিলাম যে আমার চুক্তি শেষ করার আগেই তুমি মরে টরে গেছো কিনা। সুনিয়ন বলে এবার যাও তো, অন্য কোনো রুমে গিয়ে ঘুমাও। মিং জেদ ধরে বলে না না, আমি তো এই বিছানাতেই ঘুমাবো। সুনিয়ন যখন চলে যেতে যায় মিং তাকে থামিয়ে দেয় আর বলে আমাদের চুক্তি অনুযায়ী তোমাকে আমার প্রতিটি কথা মানতে হবে, আর আমাকে না জানিয়ে তুমি কোথাও যেতে পারবে না। সুনিয়নের প্রতিবাদ করে বলে চুক্তিতে কোথাও লেখা নেই যে আমাদের এক বিছানায় ঘুমাতে হবে। মিং তখন গম্ভীর হয়ে বলে আমি তো তোমাকে আমার সাথে ঘুমাতে বলিনি, তুমি নিচে মাটিতে শুবে আর আমি বিছানায় ঘুমাবো। এরপর সুনিয়ন রুম থেকে বিছানার চাদর নিতে যায়। পরে দুজনেই ঘুমাতে শুলে মিং হঠাৎ তাকে বলে আমাকে একটা জোক শোনাও তো। সুনিয়ন অবাক হয়ে ভাবে তার কি হয়েছে, আমি কথা বলতে পারি না, আর এই কথা জেনো সে কেন আমার কাছে জোক শুনতে চাইছে। সুনিয়ন তখন ঘুমের ভান করে শুয়ে থাকে, কিন্তু হঠাৎ সে উঠে বসলে মিং চমকে যায়। মিং জিজ্ঞেস করে তুমি হঠাৎ উঠে পড়লে কেন? সুনিয়ন উত্তর দেয় যে তুমিই তো আমাকে বললে যে আমি যেন তোমাকে জোক শোনাই। মিং বলে এতক্ষণে তোমার সেটা মনে পড়েছে? সুনিয়ন লেখে হ্যাঁ, জোক ভাবতে তো সময় লাগবে তাই না? এরপর সে একটা ভূতের জোক শোনাতে শুরু করে। মিং মাঝপথে তাকে থামিয়ে দিয়ে বলে থাক, আর শুনতে হবে না, তুমি খুব স্লো। এরপর তারা আবার শুয়ে পড়ে। সুনিয়ন মনে মনে ভাবে তার সৎমা বলেছিল সে একটা বড় পরিবারের মেয়ে আর সে নাকি আগের স্বামীর সন্তান, কিন্তু তার অভিজ্ঞতায় মনে হয় বাবার দুটো পরিবার ছিল আর সম্ভবত সেই তার বাবার বৈধ সন্তান। তখনই মিং তার পাশে এসে বসে। সুনিয়ন এতে ভয় পেয়ে যায় আর জিজ্ঞেস করে তুমি এখানে কেন? মিং বলে তোমার ভূতের গল্প শুনে আমি ভয় পেয়ে গেছি। সুনিয়ন তখন হেসে লেখে তুমি ভূতে ভয় পাও? আমিও আগে ভূতে খুব ভয় পেতাম, কিন্তু মায়ের মৃত্যুর পর মনে হয় মা আমাকে রক্ষা করে, তাই ভয় কাটানোর একটা উপায় তোমাকে বলি। যখনই ভয় পাবে জোরে জোরে গান গাইতে থাকবে। এই বলে সে একটা অদ্ভুত সুর করে গান গাইতে শুরু করে। মিং এতে বিরক্ত হয়ে যায় আর বলে কি জঘন্য গান গাইছো তুমি। এরপর মিং নিজেই বলে তুমি বিছানায় এসো, আমি নিচে মেঝেতে ঘুমাবো। সুনিয়ন বিছানায় চলে যায়। পরদিন সকালে মিং সুনিয়নকে ঘুমাতে দেখে মনে মনে হাসে আর সেখান থেকে চলে যায়। মিং যাওয়ার পরে সুনিয়ন চোখ খুলে ফেলে। পরের দিনে মিং সুনিয়নের বাবাকে বলে আজ না হোক কাল আপনি আপনার শেয়ার আমার কোম্পানির কাছে বিক্রি করে দেবেনই, কিন্তু তখন আমি এখনকার মতো ভালো দাম দেব না। সুনিয়নের বাবা চলে যেতে নিলে সুনিয়ন সেখানে হাজির হয়। তার বাবা তাকে দেখে বলে তাহলে এই কারণেই তুমি এখানে এসেছো, এই জন্য এত মিষ্টি মিষ্টি করে তুমি আমার সাথে কথা বলছিলে তাই না? সুনিয়ন মিংকে জিজ্ঞেস করে এসব কি হচ্ছে? মিং বলে আমি শুধু তোমার বাবার সাথে শেয়ার বিক্রির কথা বলছিলাম। সুনিয়ন বলে তুমি কেন এটা করছো? এখন তো উনি আমাকে ভুল বুঝছে, বাবার সাথে আমার সম্পর্কটা আমি নষ্ট করতে চাই না। পরের দিনে সুনিয়নের বাবা মাছ ধরার সময় কোমরে টান ফিল করে। সুনিয়ন তাকে সাহায্য করতে এগিয়ে যায় আর ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দেয়। তার বাবা বলে না, তোমার মা আমাকে মেসেজ করে দিলে আমি ঠিক হয়ে যাব। সুনিয়ন তাকে বোঝানোর চেষ্টা করে বাবা আপনি ভুল বুঝছেন, আমি মিংয়ের সাথে নেই, আমি শুধু আপনার ভালো চাইছি। আপনি আপনার শেয়ারগুলো মিংয়ের কাছে বিক্রি করে দিন, অনেক ভালো দাম দিবে। পরের দিনে সুনিয়ন তার বাবাকে মিংয়ের সাথে দেখা করতে নিয়ে আসে। মিং বাবাকে বলে আমি চুক্তিতে অতিরিক্ত কিছু টাকা যোগ করে দিয়েছি। সুনিয়নের বাবা জবাব দেয় আমি শর্তে রাজি আছি, তবে আমার দুটি দাবি আছে। প্রথমত আপনি আমার কোম্পানির কোনো পুরনো কর্মীকে ছাঁটাই করতে পারবেন না, আমি চাই না আমার সিদ্ধান্তের কারণে কেউ বেকার হয়ে যাক। দ্বিতীয়ত
আপনাকে একটি অনুষ্ঠানের আয়োজন করতে হবে, যেখানে আমি আনুষ্ঠানিকভাবে আপনার কাছে শেয়ার হস্তান্তর করব। মিং তার কথায় রাজি হয়ে যায়। সোননের বাবা যখন সই করতে যাবে, ঠিক তখনই তার সৎমা এসে তাকে বাধা দেয় আর বলে যে এটা আপনি করবেন না, এই কোম্পানি অনেক কষ্ট করে তৈরি করা হয়েছে, আপনি এটা বিক্রি করতে পারেন না। সোনিয়ন যে এই উদ্দেশ্যে এখানে এসেছে তা বুঝে বাবা তাকে ধমক দিয়ে বলে, আমি জানি আমি কি করছি, তুমি এখান থেকে যাও। এরপর সে নির্দ্বিধায় কাগজে সই করে দেয়। পরদিন সকালে মিং ব্রেকফাস্ট করছিল, এমন সময় সোনিয়ন সেখানে আসে। মিং জিজ্ঞেস করে, তুমি এখন কোথায় থাকছো? কিন্তু সোনিয়ন কোনো উত্তর না দিয়েই চলে যায়। পরের সিনে দেখা যায় যে মিং ইশারা ভাষা শিখছে। সোনিয়ন এসে ফোন নিয়ে আবার চলে যায়। মিং তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে, তুমি কি জানো যে সোনিয়ন আজকাল কোথায় থাকে? ও খুব সকালে বেরিয়ে যায় আর অনেক রাত করে ফিরছে। পরদিন সোনিয়ন যখন বের হয়, মিং তাকে থামিয়ে জিজ্ঞেস করে যে এত রাতে তুমি কোথায় যাচ্ছ? সোনিয়ন কোনো কথা না বলেই চলে যায়। মিং তার পিছু নেয়। সোনিয়ন এক ছেলের সাথে দেখা করে। ছেলেটি বলে, তুমি যে ব্যক্তির ব্যাপারে তথ্য চেয়েছ তা বের করা খুব কঠিন, তাই আমার দ্বিগুণ টাকা লাগবে। সোনিয়ন ইশারায় জানায় যে সে এত টাকা দিতে পারবে না। মিং আড়াল থেকে সবকিছু দেখতে থাকে। সে ছেলেটির ছবি তুলে তার অ্যাসিস্ট্যান্টকে পাঠায় আর দ্রুত তার সম্পর্কে বিস্তারিত বের করতে বলে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট জানায় যে ছেলেটির ব্যাপারে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। পরের সিনে ঝাওকে দেখানো হয়, যে আগে সুনিয়নকে হেনস্থা করেছিল। সুনিয়নকে একা পেয়ে সে পথ আটকে ধরে। সে বলে, 2 বার আমার থেকে তুমি বেঁচে গেছো, কিন্তু এবার আর তুমি পার পাবে না। সে জোর করে সুনিয়নকে গাড়িতে তোলার চেষ্টা করে। ঠিক তখনই মিং এসে ঝাওকে গাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে মারধর শুরু করে দেয়। মিং রাগে চিৎকার করে বলে, এরপর যদি তোমাকে ওর আশেপাশে কখনো দেখি তবে তোমাকে মেরেই ফেলবো। এরপর মিং সোনিয়নের কাছে এসে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? সোনিয়ন রাস্তায় বসে কাঁদতে থাকে। মিং এর এতে খুব খারাপ লাগে। সে সোনিয়নকে কোলে তুলে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে মিং জিজ্ঞেস করে, তোমার পিঠে চোট লেগেছে দেখি? সোনিয়ন না করে, কিন্তু মিং বলে, আমি কিচ্ছু করব না, শুধু দেখতে চাই খুব গুরুতর চোট কিনা, আমি ওষুধ লাগিয়ে দেব, না হলে ডাক্তারের কাছে নিয়ে যাব। সোনিয়ন তার কথায় রাজি হয়। ওষুধ লাগানোর সময় মিং বলে, তুমি ওই সময় ওখানে কি করছিলে? তোমার কিছু হয়ে গেলে আমি কি করতাম বলো তো? তুমি কি জানো ওটা কতটা ডেঞ্জারাস জায়গা? আমি ঠিক সময় না পৌঁছালে তোমার কি হতো ভাবতে পারছো? তার এই কথা শুনে সোনিয়ন মিং এর দিকে তাকিয়ে ইশারায় জিজ্ঞেস করে, তুমি ওখানে কি করছিলে? মিং কিছুটা অবাক হয়ে বলে, তুমি কি বলছো? আমি ঠিক বুঝতে পারছি না। সোনিয়ন তার কাছাকাছি গিয়ে ফোনে কিছু টাইপ করতে শুরু করে, কিন্তু মিং হঠাৎ ঘাবড়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। সোনিয়ন ভাবে যে ওর আবার কি হয়েছে, মনে হয় আমাকে উঠাতে গিয়ে ও খুব বেশি শক্তি খরচ করে ফেলেছে, তাই ও খুব দুর্বল হয়ে গেছে, ওর জন্য ভালো কিছু রান্না করি। পরের সিনে মিং এর জ্ঞান ফেলে সে সোনিয়নকে রান্না করতে দেখে খুব খুশি হয় আর মুচকি হাসতে থাকে। সোনিয়ন তাকে খাবার পরিবেশন করে লেখে যে তোমার জন্য বিশেষ স্যুপ বানিয়েছি, এটা খুব স্বাস্থ্যকর কারণ তুমি খুব দুর্বল হয়ে পড়েছো। ঠিক তখনই মিং এর অ্যাসিস্ট্যান্ট ফোন করে জানায় যে সোনিয়ন যে ছেলেটির সাথে দেখা করছিল সে একজন প্রাইভেট ডিটেকটিভ। সোনিয়ন তাকে তার সৎ মায়ের ব্যাপারে তদন্ত করতে বলেছিল, কিন্তু ডিটেকটিভের ফি বেশি হওয়ায় সে তা চালিয়ে যেতে পারেনি। মিং বলে, ওকে বলো তদন্ত চালিয়ে যেতে, আমি সব খরচ বহন করব। এরপর সোনিয়নের ফোনে ডিটেকটিভের মেসেজ আসে। সে লিখে যে সেই রহস্যময় ব্যক্তির বিস্তারিত তথ্য পাওয়া গেছে। এটা দেখে সোনিয়ন খুব খুশি হয় আর তাকে ধন্যবাদ জানায়। পরের সিনে মিং সোনিয়নকে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ তুমি? সোনিয়ন লেখে, তোমার সাথে সেম নিতে যাচ্ছি। মিং অবাক হয়ে বলে, আমি তো ভেবেছিলাম তুমি আসবে না, কারণ আমি তোমার পরিবারের শেয়ার কিনে নিচ্ছি। সোনিয়ন লেখে যে বাবা বলেছে এটা খুব বড় ইভেন্ট, তাই আমাকেও তোমার সাথে যেতে হবে। মিং তার হাতে থাকা ড্রেসটি দেখে জিজ্ঞেস করে, এটা কি? মিং লেখে যে আমি ওখানেই ড্রেস বদলে নেব। পার্টিতে পৌঁছে সোনিয়ন তার সৎ মায়ের কাছে গিয়ে সবার সামনে ক্ষমা চাওয়ার নাটক করে বলে, সেদিন রাগের মাথায় আপনাকে অনেক অপমান করে ফেলেছিলাম, আমি এর জন্য দুঃখিত। মিসলিও সবার সামনে খুব ভালো মানুষের অভিনয় করতে থাকে। ঠিক তখনই সোনিয়ন তার গায়ে ওয়াইন ঢেলে দেয় আর বলে যে সরি, এই ড্রেসটা মিং আমার জন্য বানিয়েছিল, কিন্তু আপনারই এটা পরা উচিত। এরপর সে মিসলিকে ভেতরে নিয়ে যায়। মিসলি সেখানে গিয়ে ড্রেসটা দেখে একেবারে অবাক হয়ে যায়, কারণ সেটি একটি খুব ছোট ড্রেস। সোনিয়ন তাকে বলে, এই ড্রেসটা কি আপনাকে কিছু মনে করিয়ে দিচ্ছে? বলে রাখি, এই ড্রেসটার আসল মালিকেরও নাম মিস লি ছিল। মিস লি এতে রেগে যায় আর বলে, তুমি কি করতে চাচ্ছ? সোনিয়ন জবাব দেয় যে আমি জানি যে তুমি একজন হোস্টেস ছিলে, কোনো অভিজাত পরিবারের মেয়ে নয়। তোমার মেয়েও আমার বাবার জৈবিক সন্তান, কারণ বিয়ের আগেই তুমি তার সাথে সময় কাটিয়েছিলে। আমার মা বাবাকে তুমি কোনোদিনও আলাদা করতে পারোনি। এদিকে মিস্টার শো মঞ্চে বক্তৃতা দিচ্ছিল। ঠিক তখনই পাশের বিশাল এলসিডি স্ক্রিনে সোনিয়ন আর মিসলির কথোপকথন লাইভ চলতে শুরু করে। স্ক্রিনে দেখা যায় মিসলি স্বীকার করছে যে হ্যাঁ, আমি হোস্টেস ছিলাম, তোমার বাবাই আমার পরিচয় লুকিয়ে রেখেছিল, ও আমার জন্য পাগল ছিল, ভালোবাসার জন্য ভিক্ষা চাইতো সে আমার কাছে। দুজনেই ঝগড়া শুরু করে দেয় আর এক পর্যায়ে মিসলি সোনিয়নের গলা টিপে ধরে আর বলে যে তোকে আমি ঠিক সেখানেই পাঠাবো যেখানে তোর মা আছে। ঠিক তখনই সোনিয়নের বাবা অ্যাসিড স্কিনের দিকে তাকিয়ে সেটা বন্ধ করার নির্দেশ দেয়।
সে তার স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞেস করে, যেখানে এসব কি হচ্ছে, তুমি কি সব বলছো এসব? মিসলি তখনও ইনোসেন্ট হওয়ার নাটক চালিয়ে যায়, কিন্তু যখন সোনিয়নের বাবা জানতে পারে যেটা সোনিয়নেরই প্ল্যান ছিল তার সৎমাকে সবার সামনে এক্সপোজ করার, তখন সে এতে প্রচন্ড রেগে যায়। সোনিয়ন জানতো যে তার বাবার কাছে নিজের সম্মান বা রেপুটেশন ছাড়া আর কিচ্ছুরই দাম নেই। ঠিক সেই মুহূর্তে মিসলি সোনিয়নকে চড় মারার চেষ্টা করলে মিং তার হাত শক্ত করে ধরে ফেলে। মিং সোনিয়নের বাবাকে বলে, আমি কোম্পানির ব্যাংক স্টেটমেন্ট রিভিউ করে দেখেছি, আপনার স্ত্রী অনেক টাকা বিদেশে পাচার করেছে আর কিছু শেয়ারও নিজের নামে সরিয়ে নিয়েছে। এরপর সে তার স্ত্রীর দিকে তাকিয়ে বিষণ্ণ স্বরে বলে, তোমার কিসের অভাব ছিল যে আমার সাথে এমনটা করলে তুমি? মিসলি তখনও কান্নাকাটি করে ইনোসেন্ট সাজতে থাকে। মিস্টার সু গম্ভীরভাবে বলে, আমি বাহিরে অতিথিদের সামলাতে যাচ্ছি, তোমার ব্যাপারে আমি কোনো সাফাই দেব না, নিজের ইজ্জত তুমি এখন নিজেই বাঁচাও। মিস্টার সু চলে যাওয়ার পর মিসলি সোনিয়নের উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে, কিন্তু মিং এসে তাকে সরিয়ে দেয়। তখন তার মেয়ে অর্থাৎ সোনিয়নের সৎ বোন রাগে অন্ধ হয়ে ছুরি হাতে সোনিয়ার উপর হামলা করতে দৌড়ে আসে আর বলতে থাকে যে তোর জন্য আজ আমার সবকিছু শেষ হয়ে যাচ্ছে, তোকে আমি ছাড়বো না। কিন্তু হামলা রুখতে মিং মাঝখানে চলে আসে আর এতে তার হাতে ছোট একটা কাটা দাগ লেগে রক্ত বের হতে শুরু করে আর রক্ত দেখে সে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। এটা দেখে মা মেয়ে দুজনেই ভয় পেয়ে যায়। পরের সিনে সোনিয়ন মিং এর অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে, ও এত সহজে অজ্ঞান হয়ে যায় কেন? অ্যাসিস্ট্যান্ট জানায় যে মিস্টার মিং এর ব্লাড ফ্লোবিয়া আছে, ও রক্ত সহ্য করতে পারে না আর মানুষের খুব কাছে আসতো সে অস্বস্তি ফিল করে। বাইরে তখন পাওনাদারদের ভিড়, তারা সোনিয়নের বাবার কাছে টাকা চাইতে থাকে। হঠাৎ উপরের তলা থেকে একটা মৃতদেহ নিচে পড়ে যায়। মিঙেতে চমকে উঠে চিৎকার করে জেগে ওঠে আর সোনিয়নকে শক্ত করে জড়িয়ে ধরে। মুহূর্তটি খুবই ইমোশনাল আর রোমান্টিকও ছিল। কিছুক্ষণ পর সোনিয়নের বাবা এসে সোনিয়নকে বলে যে পুলিশ মিংয়ের উপর ছুরি চালানোর অভিযোগে আমার ছোট মেয়েকে গ্রেফতার করেছে, প্লিজ মিংকে বলে কাগজগুলোতে সই করিয়ে দাও যাতে পুলিশ তাকে ছেড়ে দেয়, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। তার বাবা তার কাছে আরো মিনতি করতে থাকে। সোনিয়ন তাকে বলে, আমার দুটি শর্ত মানলে আমি সই করিয়ে দেব। প্রথমত, তোমার স্ত্রীকে ডিভোর্স দিতে হবে আর দ্বিতীয়ত তোমার সব সম্পত্তি আমার নামে লিখে দিতে হবে। তুমি ওই কাগজগুলো নিয়ে এলে তবে আমি মিংকে দিয়ে সেটেলমেন্ট পেপারে সই করাবো। তার কথায় বাবা রাজি হয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে মিস্টার শু তার স্ত্রীকে বলে, আমাদের ডিভোর্স নিতেই হবে। তার স্ত্রী কাঁদতে কাঁদতে বলে, আমি এটা চাই না, আমাকে তুমি ছেড়ে যেও না। মিস্টার শু তাকে বোঝায় যে মেয়ে জেল থেকে বাঁচুক আর মিং সই করুক, তারপর আমরা আমাদের মতো থাকবো, আপাতত আমাদের ডিভোর্স নিতেই হবে। পরের সিনে মিং সেটেলমেন্ট পেপারে সই করে বলে, এবার আমারও কিছু চাই। সোনিয়ন বলে, তোমার জন্য আমি সব করতে পারি। মিং কাছে এসে তাকে ভয় দেখায় আর সোনিয়ন এতে ঘাবড়ে যায়, কিন্তু মিং হেসে বলে, ভয়ের অভিনয় বন্ধ করো তো, আমি ইশারা ভাষা শিখছি, এখন থেকে আমরা শুধু ওভাবেই কথা বলবো। এরপর সোনিয়ন যখন তার বাবার কাছে যাওয়ার প্রস্তুতি নেয়, মিং ইশারা জিজ্ঞেস করে, তুমি কি একা যাচ্ছ? সোনিয়ন তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মিং বুঝতে না পেরে ইশারা ভাষার বই দেখে বলে, তুমি কি বলছো? এটা পারিবারিক ব্যাপার আর আমার হস্তক্ষেপ করা উচিত নয়। ঠিক আছে, তুমি একাই যেতে পারো। বাড়িতে গিয়ে সোনিয়ন দেখে তার বাবা ডিভোর্স পেপার আর সব কাগজ তৈরি করে রেখেছে। তার সৎমা মিস লিকে দেখে সে বলে, ও এখনো এখানে কি করছে? ওকে এখান থেকে বের করে দাও। সোনিয়ন চলে যেতে চাইলে মিসলি কাঁদতে কাঁদতে বলে, আমার মেয়ের ভবিষ্যতের প্রশ্ন, প্লিজ সেটেলমেন্ট পেপারগুলো দিয়ে দাও। সোনিয়ন তাকে ধাক্কা দিয়ে বলে, তুমি কি কোনোদিন আমার মায়ের উপর দয়া দেখিয়েছিলে? তুমি যা করেছো তারপর তোমাদের জন্য ভালো কিছু করা আমার পক্ষে সম্ভব নয়। তখন তার বাবা বলে, তুমি পাগল হয়ে গেছো, তোমার মা আত্মহত্যা করেছিল। সোনিয়ন ইশারায় বলে, না, ও আমার মাকে খুন করেছে, আমার মা আত্মহত্যা করেনি। ঠিক তখনই মিংয়ের অ্যাসিস্ট্যান্ট হাউসকিপারকে নিয়ে আসে। হাউসকিপার সব সত্যি বলে দেয় যে মিসলি আমাকে ঘুষ দিয়ে ওষুধ বদলাতে বলেছিল, ও আপনার এক্স ওয়াইফকে আত্মহত্যা করতে বাধ্য করেছিল। এই শুনে মিস্টার শো মিসলিকে ধাক্কা দিয়ে বলে, আমি কল্পনাও করতে পারিনি তুমি এমনটা করতে পারো, আমাদের আর একসাথে থাকা সম্ভব নয়, এমনিতে ডিভোর্স তো হয়েই গেছে। পরের সিনে সোনিয়ন ছাদে দাঁড়িয়ে ড্রিঙ্কস করছিল আর তার মাকে স্মরণ করতে থাকে। মিং সেখানে এসে ভাবে সে বুঝি ঝাঁপ দিতে চাইছে, তাই সে চিৎকার করে ওঠে আর বলতে থাকে যে এমনটা করো না তুমি। মিং তখন তাকে জড়িয়ে ধরে, কিন্তু সোনিয়ন অজ্ঞান হয়ে পড়ে যায়। সে তাকে নিয়ে চলে যায়। পরদিন সকালে ঘুম ভাঙলে সোনিয়ন দেখে যে তার ড্রেস চেঞ্জ করা হয়েছে। সোনিয়ন এতে অবাক হয়ে নিচে ড্রেস দেখতে থাকে আর পাশে ঘুমিয়ে থাকা মিংকে দেখে সে তাকে জাগিয়ে তোলে। মিং বলে যে গত রাতে তুমি খুব নেশাগ্রস্ত ছিলে, তোমাকে এখানে আনার পর তুমি আমার হাল ছাড়ছিলে না আর সারা রাত নানা রকম কথা বলছিলে। সোনিয়ন জিজ্ঞেস করে, আমি কি কথা বলছিলাম? মিং উত্তর দেয়, তুমি সারা রাত কথা বলেছ। এই খবর শুনে খুশিতে সোনিয়ন মিংকে জড়িয়ে ধরে, যদিও মিং তাকে দূরে ঠেলে দেয়। সে খুশিতে বিছানায় লাফাতে আর নাচতে শুরু করে, কারণ সে বুঝতে পেরেছে সে কথা বলতে পারে। মিং বলে, চিল্লাচিল্লি বন্ধ করো,
চলো কথা বলার প্র্যাকটিস করো, যাতে সবার সামনে ঠিকঠাক কথা বলতে পারো তুমি। এরপরে তারা দুজনে মিংয়ের দাদুর জন্মদিনের অনুষ্ঠানে যায়। সুনিয়নকে পরিষ্কার কথা বলতে দেখে তার দাদু তো একেবারে অবাক হয়ে যায়। সে মিংকে বলে, ও কথা বলছে কি করে? তাহলে এখন এই মেয়েটার আর কোনো প্রয়োজনই নেই। যে উদ্দেশ্য তুমি তাকে তোমার ফিয়ন্সে বানিয়েছিলে তা তো পূর্ণ হয়ে গেছে। এখন তার সাথে ব্রেকআপ করে অন্য কাউকে বিয়ে করার কথা ভাবো। মিং তার দাদুর কথা কোনোভাবেই এড়িয়ে চলে যায়। এরপর দাদু সুনিয়নকে কেক খেতে বলে। সুনিয়ন জানায় যে আমার কেক থেকে অ্যালার্জি আছে, কেক খেলে আমার শরীরে র্যাশ বেরিয়ে যায়। দাদু এতে অবাক হয়ে যায়। তার অ্যাসিস্ট্যান্ট তখন ফিসফিস করে বলে, এটা অদ্ভুত নয় কি সোনিয়নের অ্যালার্জি অনেকটা মিস্টার হাংয়ের মতন? এতে তার দাদুর সন্দেহ হতে থাকে আর সে গোপনে সোনিয়নের ডিএনএ টেস্ট করানোর নির্দেশ দেয়। তবে সে বলে যেন এটা কেউ টের না পায়, কিন্তু হাং সব আড়ি পেতে শুনে ফেলে। পরের সিনে গাড়িতে বসে সোনিয়ন বলে, আমাদের চুক্তি তো এখন শেষ। মিং বলে, হ্যাঁ, কাল আমি ব্রেকআপ পেপার পাঠিয়ে দেব। দুজনে সারা জেগে ভাবছিল যে একে অপরকে কিভাবে আটকানো যায়। সোনিয়ন ভাবছিল, আমি এতদিন মিং এর সাথে আছি, কিন্তু ওকে আমাকে আদৌ পছন্দ করে? ও তো আমাকে থামানোর চেষ্টাও করলো না। অন্যদিকে মিং ভাবছিল, ওকে আটকানোর এখন আর কোনো জোরালো কারণই আমার কাছে নেই। ওকে আমি যা বলে আটকাতে চাই না কেন, ও হয়তো আমাকে ভুল বুঝবে। সৎমায়ের সমস্যা মিটে গেছে, ও এখন নিজের বাড়িতে আরামে থাকতে পারছে। সকালে মিং খুব স্বাভাবিক হওয়ার ভান করে বসে থাকে। সুনিয়ন আসে ব্রেকআপ পেপার নিতে। মিং তাকে কিছু ডকুমেন্ট দিয়ে বলে, তোমার মায়ের ব্যাপারে তদন্ত করতে গিয়ে কিছু সন্দেহজনক তথ্য পেয়েছি, তুমি সেগুলো নিজেই দেখে নাও। ডকুমেন্টে লেখা ছিল যে সুনিয়নের মায়ের আত্মহত্যার কারণ হওয়া ছবিগুলো আসলে হাং তুলেছিল। সুনিয়ন বুঝে যে হাংয়ের থেকে বদলা নিতে হলে মিং এর সাহায্য দরকার। তাই সে বলে যে আমি এখন ব্রেকআপ করতে চাই না। মিং এতে মনে মনে খুব খুশি হয়, কারণ এটা তারও প্ল্যান ছিল। সুনিয়ন বলে, তুমি তো ওই মেয়েটিকেও বিয়ে করতে চাও না? মিং বলে, না, আমি বিয়ে করব, ও খুব একটা খারাপ না, আমার এতে কোনো সমস্যা নেই। সুনিয়ন বলে, কিন্তু তুমি তো ওকে ভালোবাসো না। যতক্ষণ না তুমি এমন কাউকে পাচ্ছ যাকে তুমি সত্যি ভালোবাসো, ততক্ষণ আমরা একটা কাপল হিসেবেই থাকবো। তার এই কথা শুনে মিং ভেতরে ভেতরে দারুণ খুশি হলেও সুনিয়নের সামনে স্বাভাবিক থাকার ভান করে। পরের সিনে দাদুর অ্যাসিস্ট্যান্ট তাকে ডিএনএ টেস্ট রিপোর্ট এনে দেয়, যা দেখে নিশ্চিত হওয়া যায় যে সুনিয়ন আসলে তাদেরই নাতনি। দাদু এটা দেখে খুবই খুশি হয়। এরপর সে মিং আর সুনিয়নের সাথে দেখা করে জিজ্ঞেস করে যে তোমরা এখনো ব্রেকআপ করোনি কেন? মিং জবাব দেয় যে আমার জীবনের সব সিদ্ধান্ত আপনিই নিয়েছেন, কিন্তু এই সিদ্ধান্তটা আমি নিজেই নিতে চাই। শুরুতে আমাদের মধ্যে একটা ডিল ছিল ঠিকই, কিন্তু এখন আমরা একে অপরকে ভালোবাসি। দাদু জিজ্ঞেস করে, ওর জন্য কি তুমি সবকিছু ছেড়ে দিতে পারো? মিং দৃঢ়ভাবে বলে, হ্যাঁ, অবশ্যই। দাদু তখন হেসে বলে, তুমি যখন নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলেছ, তখন আমার আর কি বলার থাকতে পারে বলো? মিং এতে অনেক অবাক হয়ে যায় আর বলে, আপনি কি সত্যি আমাদের সম্পর্ক মেনে নিয়েছেন? দাদু বলে, আমি অতটাও বৃদ্ধ হয়নি যে তোমার মনের ইচ্ছা আমি বুঝবো না। সে সুনিয়নকে বলে, আজ থেকে আমাকে দাদু বলে ডাকবে। সুনিয়ন এতে খুবই খুশি হয়। সুনিয়ন মনে মনে ভাবে যে মিং বলেছিল যে এটা ডিল ছিল, কিন্তু এখনো সত্যি সত্যি আমার সাথে থাকতে যাচ্ছে। ওর কথায় কি কোনো সত্যতা আছে, নাকি সে আমার সাথে অভিনয় করছে? মিং কি আমাকে আমার মতোই ভালোবাসে? কিন্তু সে নিজের মনকে সামলে নেয় আর ভাবে, এসব আমি কি ভাবছি? আমাকে আপাতত আমার মায়ের সম্মান ফেরানোর দিকে ফোকাস করতে হবে। পরের সিনে দাদু মিংকে একটি বিয়ের এগ্রিমেন্ট দিয়ে বলে, বিয়েটা সেরে ফেলো। মিং এতে অনেক অবাক হয়ে যায় আর বলে, আমি এখন বিয়ে করতে পারবো না দাদু। দাদু বলে যে ঠিক আছে, পরের মাসে বিয়ের তারিখ ঠিক করা যাক। মিং বলে, না, তাও সম্ভব নয়, আমার ব্লাড ফোবিয়া এখনো সারেনি, এই অবস্থা আমি বিয়ে করতে পারবো না। দাদু বলে, এটা পুরোটা একটা সাইকোলজিক্যাল সমস্যা, আজই আমি ডাক্তারের সাথে কথা বলবো। ডাক্তার মিংকে হাত মেলাতে বললে সে সেটা করতে পারে না। তখন সুনিয়ন সেখানে আসে। ডাক্তার তাদের বিয়ের প্ল্যানের কথা শুনে সুনিয়নের সাথে একা কথা বলতে চায়। মিং চলে গেলে ডাক্তার সুনিয়নকে সতর্ক করে বলে, মিং এর এই রোগটা ওর চারপাশের মানুষ আর পরিস্থিতির উপর নির্ভর করে। যদি চিকিৎসা না করা হয় তবে এটা এত বেড়ে যাবে যে ও কাউকে স্পর্শই করতে পারবে না, যা তোমাদের রোমান্সকেও ক্ষতিগ্রস্ত করবে। সুনিয়ন সিদ্ধান্ত নেয় যে মিং সবসময় আমাকে সাহায্য করেছে, এবার আমার পালা। অন্যদিকে মিং বাহিরে দাঁড়িয়ে ভাবছিল ডাক্তার সুনিয়নকে কি বলছে। মিং কাছে এসে জিজ্ঞেস করে, ডাক্তার কোথায় গেল? সুনিয়ন বলে, চলে গেছে। মিং এতে হতাশ হয়ে বলে, বোধহয় উনি বুঝে গেছে যে আমি হয়তো আর কোনোদিনই ঠিক হব না। এখন কি হবে? এর কি কোনো সমাধান আছে? আমি কি তাহলে এখন মারা যাব? মিং সোফায় বসে কাঁদতে কাঁদতে বলে, আমার এখনো বিয়ে হলো না, বাচ্চা হলো না, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। সুনিয়ন তাকে থামিয়ে বলে, তোমার বিয়েও হবে, বাচ্চাও হবে। মিং সাথে সাথে উঠে বসে বলে, আমি তো মজা করছিলাম। সুনিয়ন এরপর মিং এর খুব কাছে এগিয়ে যায়, এতে মিং চোখ বন্ধ করে ফেলে। সুনিয়ন হঠাৎ পিছিয়ে এসে খুশি হয়ে যায়, কারণ মিং অজ্ঞান হয়নি। সে বলে যে তোমার ডাক্তার বলেছে যে তোমার সাথে আমার যতটা সম্ভব ফিজিক্যাল কন্ট্যাক্টে থাকতে হবে, এতে তোমার সুস্থ হওয়ার সম্ভাবনা বাড়বে। মিং বলে, ও, আমি ভেবেছিলাম তুমি আমার সাথে কিছু ভুল করার চেষ্টা করছিলে। সুনিয়ন তখন হাসতে হাসতে জিজ্ঞেস করে,
কি ভাবছিলে তুমি? পরদিন ব্রেকফাস্ট টেবিলে সুনিয়ন তাকে একই প্রশ্ন করলে মিং চুপ করে খাবার খেতে থাকে। সুনিয়ন এতে রেগে গিয়ে বলে, খাবার ছাড়ো তো, আমার কথার উত্তর দাও। মিং তখন মৃদু হেসে বলে, তুমি যখন আমার এত কাছে এসেছিলে তখন আমার খুব ভালো লেগেছিল। সুনিয়ন বলে, ঠিক আছে, তাহলে এখন থেকে আমি তোমার সাথে অফিসেও যাব। মিং এতে অবাক হয়ে বলে, সেখানে তো অনেক লোক, তারা এসব কি ভাববে? সুনিয়ন বলে, আমি তোমার বাগদত্তা, আমি তোমার কাছাকাছি থাকতেই পারি। এরপর অফিসে মিং কাজ করার সময় সুনিয়ন তার হাত ধরে বসে থাকে। মিং হাত ছাড়ানোর চেষ্টা করলেও সুনিয়ন তা ছাড়ে না। শেষমেশ বাথরুমে যাওয়ার সময় সুনিয়ন তার হাত ছাড়ে। পরে ডাক্তার সুনিয়নকে ফোন করে বলে, তুমি খুব ভালো করছো, ওর সাথে আরো বেশি সময় কাটাও আর রোমান্টিক থেরাপি চালিয়ে যাও। সুনিয়ন একটা মুভি নাইটের প্ল্যান করে। তার রোমান্টিক মুভি দেখার কথা থাকলেও ঘটনাক্রমে হরর মুভি দেখে ফেলে। মিংয়ে তো অনেক ভয় পেয়ে যায় আর বলে, এটা তো হরর মুভি। সুনিয়ন বলে, আমিও আগে খুব ভয় পেতাম, কিন্তু এখন ভয়কে জয় করতে শিখেছি। মিং তার কথা বিরক্ত হয়ে যায় আর বলে, মুভি দেখার সময় লেকচার বন্ধ করো তো, শেষবার তোমার সাথে মুভি দেখছি। সুনিয়র ভয় পাওয়ার অভিনয় করে যাতে মিং তাকে স্পর্শ করে। মিং তাকে জড়িয়ে ধরে অভয় দেয়। হঠাৎ বিদ্যুৎ চলে গেলে তারা একে অপরকে জড়িয়ে ধরে। মিং বলে, আমি ইলেকট্রিশিয়ান ডাকছি। সুনিয়ন বলে, তুমি কি নিজে ঠিক করতে পারো না? তাহলে তোমার ভবিষ্যৎ শ্রিয়ার বাচ্চারা সবসময় অন্ধকারে থাকবে। তারা দুজনে তখন ইলেকট্রিসিটি ঠিক করতে যায়। হঠাৎ সুনিয়ন ভয় পাওয়ার অভিনয় করে মিং এর উপর পড়ে যায় আর দুজনে ভুলবশত কিস করে ফেলে। সুনিয়ন সাথে সাথে উঠে পড়ে বলে, আমি ঘুমাতে যাচ্ছি। পরদিন সকালে মিং খুব খুশি থাকে। অন্যদিকে সুনিয়ন ফোন নিয়ে কার সাথে যেন কথা বলতে বলতে বাইরে বের হয়। তখনই কিছু লোক এসে তাকে জোর করে তুলে নিয়ে যায়। এদিকে মিং তার জন্য একটা হীরের আংটি কিনছিল। তখনই সুনিয়নের থেকে একটা কল আসে, কিন্তু সেটি ছিল মিস লি। সে বলে, আমি শহরের বাইরে আছি, সুনিয়নকে বাঁচাতে চাইলে একা এসো, অন্য কাউকে আনলে সুনিয়নের শুধু লাশটাই পাবে। তার এই কথা শুনে মিং সেই ঠিকানার দিকে দৌড়ে যায়। ছাদে সুনিয়নের সৎমা তাকে নিয়ে দাঁড়িয়েছিল। মিং এসেই বলে, সুনিয়নকে ছেড়ে দাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। মিসলি বলে, আমার কিছু চাই না, এ মেয়ে বাঁচার যোগ্য নয়, ওর মায়ের মতো একেও মরতে হবে। সে সুনিয়নকে ছাদ থেকে ধাক্কা দিয়ে দেয়। মিং সঙ্গে সঙ্গে তার হাতটা খপ করে ধরে ফেলে। সুনিয়ন ভয়ে চিৎকার করে বলে, প্লিজ আমার হাত ছেড়ো না, আমি মরতে চাই না। মিসলি একপাশে দাঁড়িয়ে হাসতে হাসতে বলে, বোধহয় তোমাদের দুজনকে একসাথেই মরা উচিত। কিন্তু তখনই মিং এর বডিগার্ডরা এসে মিসলিকে ধরে ফেলে। মিং সুনিয়নকে টেনে উপরে তোলে আর তাকে জড়িয়ে ধরে। সুনিয়ন বলে, তোমার হাত দিয়ে রক্ত পড়ছে। মিং বলে, তুমি জানো আমি সব থেকে বেশি কিসের ভয় পাই? তোমাকে হারানোর ভয় পাই আমি। সুনিয়ন, আমি সারা জীবন প্রমাণ করব যে তোমাকে আমার চেয়ে বেশি কেউ ভালোবাসতে পারবে না। সে পকেট থেকে হীরের আংটি বের করে তাকে প্রপোজ করে। সুনিয়ন এতে অনেক অবাক হয়ে যায় আর বলে, এই বিপদের মুখে তুমি আমাকে প্রপোজ করছো? তোমার মাথা ঠিক আছে তো? তবুও মিং আংটিটি তার আঙুলে পরিয়ে দেয় আর তারা দুজনে বাড়ি ফিরে আসে। অন্যদিকে হাং মনে মনে ভাবে, মিং এর একমাত্র দুর্বলতা এখন সুনিয়ন। পরের সিনে মিংকে সুনিয়নের জন্য অপেক্ষা করতে দেখা যায়। সুনিয়ন ওয়েডিং ড্রেসে বেরিয়ে আসে। তাকে দারুণ সুন্দরী লাগছিল। সুনিয়ন জিজ্ঞেস করে, আমাকে কেমন লাগছে? মিং বলে, এটা একটা বড় সমস্যা, আমি তোমাকে শুধু একা দেখতে চাই। তোমাকে এত বেশি সুন্দরী লাগছে যে অন্য কাউকে তোমাকে দেখতে দেওয়া আমার ঠিক মনে হচ্ছে না। এই বলে সে তাকে কিস করতে যায়, কিন্তু সুনিয়ন তাকে বাধা দিয়ে বলে, কেউ চলে আসবে তো। মিং তখন দুষ্টুমি করে বলে, তোমার ড্রেসটা ঠিক করে দিচ্ছি আমি। এই বলে সে আবার তাকে বিরক্ত করতে শুরু করে। হঠাৎ সে হাতে কিছু একটা চুবিয়ে অজ্ঞান হওয়ার ভান করে। সুনিয়ন এতে ভয় পেয়ে তাকে জড়িয়ে ধরলে মিং হঠাৎ তাকে কিস করে ফেলে। সুনিয়ন তখন রেগে বলে, তুমি খুব খারাপ, আমি সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম। এরপর মিং বলে, আমি চাই আমাদের বিয়েটা যেন খুব তাড়াতাড়ি হয়। আমি তোমাকে ব্রাইড হিসেবে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। কিন্তু ঠিক তখনই হাং মিং এর বাড়িতে আসে। সুনিয়ন জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? হাং বলে, তোমার জন্য কিছু ডকুমেন্ট এনেছি। এই ডিএনএ রিপোর্টগুলোতে স্পষ্ট লেখা আছে যে তুমি আমার ভাই হাংসির মেয়ে। সুনিয়ন বলে, তুমি কি আমায় পাগল ভাবছো? আমি তোমাকে বিশ্বাস করি না। হাং তখন তার মায়ের সাথে তার বাবার সম্পর্কের ছবি দেখিয়ে বলে, এই ছবিগুলো আমিই তুলেছিলাম। এরপর আমার বাবার কারণে তাদের ব্রেকআপ হয়ে যায় আর তোমার মা মিস্টার সুকে বিয়ে করে। তার এই কথা শুনে সুনিয়ন ভাবনায় পড়ে যায়। সে ভাবতে থাকে, আমার মাও কি তাহলে নির্দোষ ছিল না? হাং আরো নিষ্ঠুরভাবে বলে, তুমি সত্যি খুব দুর্ভাগা যে তুমি নিজের ভাইয়ের প্রেমেই পড়ে গেছো। ভাগ্য ভালো যে আমি বিয়ের আগেই তোমাকে সব সত্যি বলে দিয়েছি, নাহলে তুমি কি করতে চলেছিলে সেটা কি ভাবতে পারছো? এইসব কথা শুনে সুনিয়ন কাঁদতে কাঁদতে সেখান থেকে পালিয়ে যায়। সুনিয়ন তার বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করে, আমি কি তাহলে আপনার মেয়ে নই? তার বাবা বলে, তুমি সব কি বলছো? সুনিয়ন তখন কাঁদতে কাঁদতে বলে, দয়া করে আমাকে সব সত্যি কথা বলুন, আমার সারা জীবন এর উপরই নির্ভর করছে। তার বাবা তখন স্বীকার করে যে তার মায়ের অন্য কারোর সাথে সম্পর্ক ছিল। এদিকে মিং বাসে এসে সুনিয়নকে না পেয়ে সারা বাড়ি খুঁজতে থাকে। হাং তখন তাকে গিয়ে বলে, ও চলে গেছে কারণ ও জেনে গেছে যে আমাদের পরিবারেরই অংশ। ডিএনএ রিপোর্টে এটাই প্রমাণ হয়েছে যে সুনিয়ন আমার ভাইয়ের মেয়ে। হাং আরো বলে যে দাদু তোমাদের বিয়ে দিতে চাইছে, তার মানে
তুমি আমার ভাইয়ের জৈবিক সন্তান নও। সুনিয়নের প্রেমে না পড়লে তুমি এসব জানতেও পারতে না। হাং মিংকে হুমকি দেয়, সিও পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাও, না হলে আমি সবাইকে জানিয়ে দেব যে তুমি নিজের বোনের সাথে বিয়ে করছো আর তার সাথে তোমার অবৈধ সম্পর্ক আছে। আর তোমার তো মনেই আছে কেন সুনিয়নের মা আত্মহত্যা করেছিল। সুনিয়ন তার মায়ের কবরের সামনে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। সে বলতে থাকে, মা, আমি তোমাকে খুব ভালোবাসি। তোমার মৃত্যুর পর থেকে আমার একটাই স্বপ্ন ছিল তোমার সম্মান ফিরিয়ে আনা, কিন্তু আমি সব পথ হারিয়ে ফেলেছি। আমি এখন কি করব? আমি আমার নিজের ভাইয়ের প্রেমে পড়ে গেছি। আড়াল থেকে মিং তার সব কথা শুনে ফেলে আর অনেক ইমোশনাল হয়ে সেখান থেকে চলে যায়। পরদিন সুনিয়ন বাসে এসে মিংকে এড়িয়ে নিজের ঘরে গিয়ে ব্যাগ গোছাতে শুরু করে। মিং তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে সে তাকে ইগনোর করে। মিং শেষমেশ তাকে ঝাপটে ধরে। সুনিয়ন কাঁদতে কাঁদতে বলে, আমাকে যেতে দাও, আমরা ভাই বোন হই, আমরা বিয়ে করতে পারি না। মিং বলে, না, আমরা ভাই বোন নই। হাংসি আমার আসল বাবা নয়, আমাকে দাদু দত্তক নিয়েছিল। সুনিয়ন তাও দ্বিধা করে। সে বলে যে আমি জানি তুমি এই অবস্থানে আসার জন্য কত কষ্ট করেছ, আমার জন্য তুমি এই সব কিছু ত্যাগ করো না। মিং তখন তার জীবনের সত্যি গল্পটা বলে। সে বলে যে আমার মা আমাকে জন্ম দিতে গিয়ে মারা গিয়েছিল, বাবা একা আমাকে বড় করেছে, কিন্তু হাংসি প্রতারণা করে আমাদের কারখানা দখল করে নেয়। সেই শোকে বাবা আত্মহত্যা করে। কিছুদিন পর হাংসি এক দুর্ঘটনায় মারা যায় আর দাদু আমাকে দত্তক নেয়। আমি এখানে প্রতিশোধ নিতে এসেছি। সুনিয়ন বলে, আমি তোমার পাশে আছি, কিন্তু আমি যদি তোমাকে সাহায্য করি তবে আমাকে তোমার পরিবারের বোন হিসেবেই থাকতে হবে। তুমি কি সেটা গ্রহণ করবে? মিং তার কথা মেনে নেয়। সুনিয়ন কাঁদতে কাঁদতে বলে, আমার বাবা মা আমাকে ত্যাগ করেছে আর তুমিও আমাকে ছেড়ে দিলে। এই বলে সে চলে যায়। মিং তখন অসহায়ভাবে বসে কাঁদতে থাকে। পরদিন সুনিয়ন রাস্তা দিয়ে যাওয়ার সময় তার গোড়ালি মচকে গিয়ে অজ্ঞান হয়ে যায়। তার মায়ের স্কুলের প্রিন্সিপাল তাকে দেখতে পেয়ে উদ্ধার করে নিয়ে যায়। প্রিন্সিপাল তাকে বলে, এই ডায়েরিটি তোমার মা আমার কাছে যত্নে রাখার জন্য দিয়েছিল। সুনিয়ন ডায়েরিটি খুলে পড়তে থাকে। সেখানে লেখা ছিল, আমি 10 বছর পর হংগজির সাথে দেখা করছিলাম, কারণ আমার স্বামী চেয়েছিল সে যেন আমাদের কোম্পানিতে বিনিয়োগ করে। কথা বলার জন্য আমি তাকে হোটেলের একটি রুমে রেখেছিলাম, কিন্তু সে মদ্যপ ছিল বলে নিজেকে সে কন্ট্রোল করতে পারেনি। সে আমার দিকে এগুলে আমি তাকে চড় মারি। 2 দিন পর হংসি আমার কাছে ক্ষমা চাইতে আসে আর জানায় যে তার ভাই তার খাবারে কোনো ওষুধ মিশিয়ে দিয়েছিল, যে কারণে সে এমন আচরণ করেছিল। আমি তাকে ক্ষমা করে দিয়েছিলাম, কিন্তু ততক্ষণে আমাদের নিয়ে স্ক্যান্ডাল ছড়িয়ে পড়ে। সেই রাতে আমাদের মাঝে কিছুই ঘটেনি। সুনিয়ন, তুমি এখন বড় হয়ে গেছো, তোমার মাকে তুমি ভুল বোঝো না। এই ডায়েরি পড়ে সুনিয়ন কাঁদতে কাঁদতে ভাবে, মা, তোমাকে আমি ভুল বোঝার জন্য দুঃখিত। আমি ভালোবাসার নেশায় অন্ধ হয়ে গিয়েছিলাম। এখন আমার আসল লক্ষ্যের দিকে ফোকাস করতে হবে। এদিকে দাদু মিংকে বলে, সুনিয়নের সাথে ব্রেকআপ না করলে আমি যে মেয়েকে পছন্দ করেছি তাকেই তোমাকে বিয়ে করতে হবে। পরদিন একটি কনফারেন্সে মিং যখন বড় ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, সুনিয়ন ওয়েডিং ড্রেস পরে সেখানে উপস্থিত হয় আর বলে, আমাদের সম্পর্ক নিয়ে সব গুজব মিথ্যে ছিল। আমরা একসাথে আছি আর খুব শীঘ্রই বিয়ে করছি, কারণ আমি প্রেগনেন্ট। তার এই কথা শুনে হাং তার বাবার কাছে গিয়ে বলে, আমি কথা দিয়েছিলাম কাউকে জানাবো না, কিন্তু এখন যখন সুনিয়ন প্রেগনেন্ট হয়ে গেছে তখন সবাইকে জানাতেই হবে যে সুনিয়ন আমার ভাই হংসির মেয়ে, অর্থাৎ তারা ভাই বোন। সাংবাদিকরা তখন হইচই শুরু করে দেয়। তারা বলতে থাকে যে ভাই বোন কিভাবে প্রেম করে, আবার বিয়েও করবে, আবার সে নাকি প্রেগনেন্টও। দাদু তখন সবাইকে শান্ত করে বলে, মিং হংসির জৈবিক সন্তান নয়। যখন সবাই জেনে যায় যে মিং হংসির সন্তান নয়, তখন দাদু আর অন্য সবাই সিদ্ধান্ত নেয় যে সুনিয়নকে এই কোম্পানির সিও বানানো উচিত, কারণ সে সত্যি হংসির মেয়ে। হাং বুঝতে পারে যে তার সব প্ল্যান উল্টে গেছে। সে চিৎকার করে বলে, না না, আমি ডিএনএ রিপোর্ট বদলে দিয়েছিলাম যাতে ওরা ব্রেকআপ করে আর আমি সিও হতে পারি। ড্যাড, আপনি আমাকে কেন বুঝতে পারছেন না? দাদু তখন রেগে গিয়ে বলে, তুমি সিও হওয়ার যোগ্য নও। মিথ্যে বলার সাহস কি করে হলো তোমার? মিং তখন সবাইকে আসল সত্যিটা জানায়। সে বলে যে সুনিয়ন যে হংসির মেয়ে সেটা সে অনেক আগেই জানতো, কিন্তু সেটা সে গোপন রেখেছে। এরপর সুনিয়ন তার মায়ের ডায়েরি সবার সামনে পড়ে শোনায় যে কিভাবে হাং তার ভাইকে মাদক খাইয়ে আর তার মায়ের ছবি তুলে স্ক্যান্ডাল তৈরি করেছিল। দাদু হাংকে ত্যায্য পুত্র ঘোষণা করে। পরদিন সুনিয়ন যখন তার মায়ের স্কুলের দিকে যায়, এক শিক্ষক তাকে বলে যে কেউ তার মায়ের কবরে ভাঙচুর করেছে। সে সেখানে দৌড়ে গিয়ে দেখে যে মিং জায়গাটি খুব সুন্দর করে সাজিয়েছে আর সেখানে একটি নোট রেখে গেছে। সে লিখেছে, সুনিয়ন, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে পৃথিবীর সব সুখ দিতে চাই আমি। আমাকে আরেকটা সুযোগ দাও প্লিজ। আমি প্রমাণ করব যে তুমি আমাকে বেছে নিয়ে ভুল করনি। সুনিয়ন তার এই নোটটি দেখে খুব ইমোশনাল হয়ে যায় আর সাথে সে আনন্দে আত্মহারা হয়ে মিংকে খুঁজতে থাকে। হঠাৎ মিং পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে। সুনিয়ন হাসতে হাসতে বলে, এত সব লিখেছো তুমি? এসব রোমান্টিক কথা দেখে মা কি ভাববে বলো তো? মিং শান্তভাবে জবাব দেয়, আমি তোমার মায়ের কাছে এই প্রতিজ্ঞা করেছি যে আমি সারা জীবন তোমার খেয়াল রাখবো। তোমার মা আমাদের ভালোবাসার সাক্ষী হয়ে আছে। এরপর সে বিনয়ের সাথে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে বিয়ে করবে? আমরা কি একটি হ্যাপি আর পারফেক্ট ফ্যামিলি হিসেবে সারা জীবন একসাথে থাকতে পারবো? সুনিয়ন হেসে বলে,
ঠিক আছে, চলো তাহলে সারা জীবনের জন্য একটা নতুন চুক্তি করি। এরপর মিং হাঁটু গেড়ে বসে আর সুনিয়নের আঙুলে আংটিটি পরিয়ে দেয়। তারা একে অপরকে জড়িয়ে ধরে সুনিয়নের মায়ের আশীর্বাদ গ্রহণ করে। মিং তার মায়ের ছবির দিকে তাকিয়ে বলে, আমি কথা দিচ্ছি আপনার মেয়েকে আমি সারা জীবন সুখে রাখবো, কোনোদিন ওকে দুঃখ পেতে দেব না। এসব দেখে সুনিয়ন হাসি মুখে ভাবে অবশেষে সে সেই স্বপ্ন পূরণ করতে পেরেছে যার কথা সে বরাবরই ভেবেছে। মিং তার হাত শক্ত করে ধরে আর খুশিতে ভরপুর হয়ে তারা তাদের নতুন জীবন শুরু করে। আর এভাবেই এই ড্রামাটি সুন্দর হ্যাপি এন্ডিং এর মধ্য দিয়ে শেষ হয়ে যায়। তো ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলো না। যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক করে দিও। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো আর সুস্থ থাকো।